সেখানে ত্রিস্তরী গার্ডরেল তৈরি করে রাখা হয়েছে। এবং শুভজিৎ, আমরা যেটা এখনও পর্যন্ত জানতে পারছি যে সিবিআইয়ের তরফ থেকে আজকে এই 210 নম্বর রুমে যে শুনানি পর্ব চলছে সেখানে সঞ্জয়ের সর্বোচ্চ সাজার যে আবেদন সেই আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তারা যেটা বলেছেন যে ডিউটিরত চিকিৎসকের উপর এভাবে যে নির্মম অত্যাচার তা বিরল রেপের উদাহরণ, বিরলতম, অর্থাৎ যে 64 নম্বর ধারাতে যে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল বা যে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা 64, সেটাকেই উল্লেখ করে কিন্তু সিবিআইয়ের আইনজীবী তার সর্বোচ্চ সাজার দাবি করে তারা কিন্তু যেটা বলেছেন যে কর্তব্যরত অর্থাৎ ডিউটিরত একজন চিকিৎসকের উপর যে নির্মম অত্যাচার এবং যাকে যে নৃশংসভাবে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে তা বিরলতম বলেই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে আরও যে বিষয়টা আদালত চত্বরে বিচারকের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে যে সারা ভারতবর্ষে এটা আলোড়ন ফেলেছে, সেটা আমরাও কিন্তু সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে বা খবর করার ক্ষেত্রে আমরাও দেখেছি। গোটা দেশ, এমনকি আমাদের ভারতবর্ষের বাইরেও কিন্তু এই ঘটনার আলোড়ন ছড়িয়ে পড়েছিল। এমনকি শীর্ষ আদালতে সিবিআই বিভিন্ন সময় যে রিপোর্ট জমা করেছে তাতেও কিন্তু তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এই ঘটনা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। আর সেই বিষয়টাকে বারবার তুলে ধরার মধ্যে দিয়েই কিন্তু সিবিআইয়ের আইনজীবীরা আজকে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে তার সর্বোচ্চ শাস্তির যাতে বিধান বা সাজা ঘোষণা হয় সেই আবেদনই কিন্তু বা সেই সওয়ালই কিন্তু করছেন সিবিআইয়ের আইনজীবীরা। অন্যদিকে তুমি নিজেও জানো যে কোর্টরুমের ভেতরে যে সঞ্জয়ের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে তার এই মৃত্যুদণ্ডের যে সাজা সেই সাজাকে কমিয়ে কোনোভাবে যদি তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় সেই চেষ্টাই তারা। আসবো তোমার কাছে সুপ্রিয়, তোমার কাছে আবার আসবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কথা বলছিল আমজনতার সঙ্গে, এখানে আমজনতার উপস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে, যে কথা সুপ্রিয় বলছিল। সৌরভের কাছে যাই। সৌরভ, শুভজিৎ, দেখো আমজনতা সকাল থেকে শিয়ালদা কোর্ট চত্বরে রয়েছেন, সেই সঙ্গে তিলোত্তমা মঞ্চ এবং চিকিৎসকেরা যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন। একদিকে 210 নম্বর ঘরে সাজা ঘোষণার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মুহূর্তের আপডেট তারা টিভি 9 বাংলার মাধ্যমে জানতে পাচ্ছেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিলোত্তমা হারবে না, উই ডিমান্ড জাস্টিস, সেই সমস্ত ব্যাচ পরে তারা এসছেন। আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, দীর্ঘ 5 মাস পর সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, সেখানে আজও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করছে। কি বলবেন? সঞ্জয় রায় ছাড়া বাকি কারা দোষী এটা মানুষ জানতে চায়। আর সঞ্জয় রায়কে যে বিচারক 3 ঘন্টা সময় দিয়েছে তার বয়ান বলার, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। ও কি বলতে চায়, যে কোনো একজন অভিযুক্ত কি বলতে চায় সেটা জনগণ, এটা একটা বিশেষ কেস, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। সৌরভ, একটু থামাচ্ছি। আরো একটা আপডেট কোর্ট রুম থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। সঞ্জয়ের আইনজীবী সওয়াল করেছিলেন যে কোনো রকম ভাবে যাতে ডেথ পেনাল্টি সেটা আটকানো যায়। তাদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হচ্ছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন। আদালতের কাছে সঞ্জয়ের আইনজীবী আবেদন করেছে, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন করা হচ্ছে সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে। তারা একেবারে মরিয়া শেষ চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে মৃত্যুদণ্ডটা আটকানো যায়। তারা বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ তুলে আনছেন। তারা বলছেন বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, অল্টারনেটিভ শাস্তি দিন, এটাই আবেদন করেছেন সঞ্জয়ের আইনজীবী। সৌরভ, তোমরা থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। এটা না জানলে কিন্তু মানুষ সন্তুষ্ট হবে না। নিশ্চিতভাবে দেখো, এই মুহূর্তে আদালতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সিবিআইয়ের আইনজীবী সর্বোচ্চ শাস্তির দাবি করছেন, বিরলতম ঘটনা বলছেন, আর অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী বলছেন মৃত্যুদণ্ড বিভিন্ন সময়ে আদালতের এই রায় সমালোচিত হয়েছে, সেদিকটা বিচার করা দরকার। আপনারা সাধারণ মানুষ কি বলছেন? বিচারালয় তার বিচার করছে, কিন্তু অদ্ভুতভাবে ইনভেস্টিগেশন শেষ হয়নি। মানে ইনভেস্টিগেশন চতুর্দিকে যাদের দেখা গেছিল ক্রাইম সিনে, তাদের কাউকে, একমাত্র ওই কি সঞ্জয় রায় তাকে পেয়েছে, আর কাউকে পায়নি। 41 জন ছিল সেখানে, তাদেরকে 51 জন ছিল সেখানে। মিথ্যা পরিচয় দেওয়া হয়েছে এক একজনকে। একজন মানে জুনিয়র ডাক্তার ওখানে ছিল, কাউন্সিলের সাথে যুক্ত যারা আমরা মনে করি এই চক্রান্তের সাথে যুক্ত, তাদেরকে বলা হলো ফরেনসিক বিশেষজ্ঞ, পরে প্রমাণিত হলো ফরেনসিক বিশেষজ্ঞরা। এরকমভাবে আরও যারা ছিল তাদের তো কোনো সাক্ষ্য নেওয়া হয়নি। এমনকি আমাদের অভয়ের মার পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়নি। অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন, প্রায় 30-40টা প্রশ্ন আমরা রেখেছি, আপনারা সবাই জানেন। এই প্রশ্নের উত্তর না দিলে আমরা সঠিক বিচার পাবো না। এবং অনেক প্রশ্ন এখনো অধরা রয়েছে। তিলোত্তমার বাবা মাও বলছেন এটা বিচারের প্রথম ধাপ বলা যেতে পারে, কিন্তু বিচার সম্পন্ন হলো বলা যেতে পারে না। আপনারা কি বলছেন?
অবশ্যই বিচার তো অসম্পূর্ণ। যেখানে নির্যাতিতার মাকে আজ পর্যন্ত প্রশ্ন করা হয়নি, তার কোনো বয়ান নেওয়া হয়নি, সেখানে তো বিচার অসম্পূর্ণ। এটা তো মানে অশিক্ষিত লোকও বলতে পারবে। কেন বিচার অসম্পূর্ণ মনে হচ্ছে আপনার? একটু আগে সৌরভ, তোমাকে একটু থামাচ্ছি। তিলোত্তমার আইনজীবী তিনি এবার সওয়াল করছেন, সিভিক ভলেন্টিয়ার ছিল, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। এই মুহূর্তের আরও একটা আপডেট, একটা নয়। তিলোত্তমার আইনজীবী তিনি বলছেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, যখন তিলোত্তমার আইনজীবী বলছেন একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে, তখন বিভিন্ন উদাহরণ তোলা হচ্ছে সঞ্জয়ের আইনজীবীদের তরফ থেকে। তারা বলছেন বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, একেবারে মরিয়া চেষ্টা করছে সঞ্জয়ের আইনজীবীরা। সুপ্রিয়, দেখো, দুপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন, অর্থাৎ একদিকে হচ্ছে সিবিআইয়ের আইনজীবী আর অন্যদিকে সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু দুতরফেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কারণ সিবিআইয়ের তরফ থেকে বারবার যে চেষ্টা করা হয়েছে যে সর্বোচ্চ শাস্তির যাতে সাজা ঘোষণা হয়। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার, এবং তার পরবর্তীতে সেদিনও কিন্তু আমরা সুপ্রিয়, দেখেছিলাম যে সুপ্রিয় একটু তোমাকে থামাচ্ছি, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আরো একটা আপডেট। তিলোত্তমার আইনজীবী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস তিনি বলেছেন ঠিক তারপরেই, হ্যাঁ সেটা দেখেছি, বিভিন্ন কারণে হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস বলছেন সেটা দেখেছেন তিনি, বিভিন্ন কারণে হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়, একেবারেই দেখো, এই মৃত্যুদণ্ড যে বিষয়টা সিবিআইয়ের তরফ থেকে আইনজীবীরা তুলে ধরার চেষ্টা করছেন যে বিরলতম একটি ঘটনা, সেই জায়গা থেকে তার যাতে সর্বোচ্চ শাস্তির সাজা ঘোষণা করা হয় সেই সওয়ালই কিন্তু তারা করছেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু যেটা চেষ্টা করছেন যে কোন কোন ক্ষেত্রে এ ধরনের ঘটনাকে বিরলতম বলা যায় না, এবং সেক্ষেত্রে তারা বেশ কিছু উদাহরণও কিন্তু আদালত কক্ষে তুলে ধরছেন। এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি বা আদালতের ভেতর থেকে জানতে পারছি। আর সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেই কিন্তু তারা যেটা চেষ্টা করছেন যে এই সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা না করে তার সাজা যাতে কিছুটা কমানো যায়, বা সেক্ষেত্রে যাতে তার যাবজ্জীবন সাজার ঘোষণা হয়, এ ধরনের একটা মরিয়া চেষ্টা কিন্তু সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই বিষয়টাকে মরিয়া চেষ্টা চালানোর ক্ষেত্রে সঞ্জয়ের আইনজীবীরা যে কথা আদালতের মধ্যেই তুলে ধরেন বিচারকের সামনে, যে অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে নিম্ন আদালত বা বিভিন্ন সময় আদালতে কোনো অভিযুক্ত বা কোনো দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সেই ধরনের সাজা ঘোষণা হওয়ার পর সেই সাজা কিন্তু বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ সেই বিষয়টাকেও কিন্তু বিচারকের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে দিয়ে সঞ্জয়ের তরফের আইনজীবীরা তারা যেটা চেষ্টা করছেন যে এই মৃত্যুদণ্ডের যে সাজা সর্বোচ্চ শাস্তি হিসাবে যে তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড, সেই সাজার যাতে না ঘোষণা করা হয় বা সেই সাজাকে যাতে কমিয়ে কোনোভাবে সর্বনিম্ন সাজা বা যাবজ্জীবন সাজার যাতে ঘোষণা হয়। সুপ্রিয় তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আরো একবার আপডেট আসছে। এই মুহূর্তে আরো একটা লাইভ আপডেট একেবারে ইজলাসের ভিতর থেকে জানাচ্ছি। একাধিক প্রশ্ন রয়েছে। সঞ্জয়ের আরেক আইনজীবী কবিতা তিনিও এবার সওয়াল করতে শুরু করলেন। অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীরা কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পুরোটা শেষ হলো না, একাধিক প্রশ্ন রয়েছে। এবার এজলাসে বিচারকের কাছে এই বক্তব্য পেশ করলেন সঞ্জয় রায়ের আর এক আইনজীবী কবিতা। এবার বিচারক বললেন আমাকে রায় দিতে আরেকটু কাজ করতে হবে, দুপুর 2:45 আসুন, এখন ঘর ফাঁকা করে দিন। অর্থাৎ বিচারক তিনি পরিষ্কার জানিয়ে দিলেন 2:45 তিনি সাজা ঘোষণা করবেন। এই মুহূর্তে লাইভ লেটেস্ট আপডেট আপনাদের জানাচ্ছি। বিচারক অনির্বাণ দাস শিয়ালদা আদালতে বললেন 2:45 আসুন, আমাকে এখন একটু কাজ করতে হবে। দীপ, 1:12 যে খবর আমরা ব্রেক করলাম, 1:12 ব্রেক করছি। বিচারক বললেন আমায় রায় দিতে একটু কাজ করতে হবে, 2:45 আসুন। অর্থাৎ 2:45 সময় সম্ভবত রায় ঘোষণা করবেন বিচারক। তিনি বললেন সবাইকে 2:45 আসতে, এই মুহূর্তে ঘর খালি করে দিতে। তিনি বললেন এই মুহূর্তে ঘর খালি করে দিতে বললেন বিচারক। তিনি বললেন সবাইকে 2:45 আসতে। এই মুহূর্তের লাইভ ছবি আমরা দেখাচ্ছি। 210 নম্বর রুম থেকে বেরিয়ে আসছেন একের পর আইনজীবী। দেখুন লাইভ ছবি দেখাচ্ছি, ছবিটা মিনিটে মিনিটে পাল্টাচ্ছিল। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। বিচারক
বিচারক শুভজিৎ আমরা দেখতে পেলাম, শুভজিৎ আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিচারক অনির্বাণ দাস তিনি এজলাস থেকে সম্ভবত বেরিয়ে যাচ্ছেন 2:45 তিনি আবার আসতে বলেছেন। এখন তাকে একটু ঘর ফাঁকা করে দিতে হবে। এই মুহূর্তে শিয়ালদা এজলাসের একেবারে সরাসরি ছবি দেখাচ্ছিলাম আপনাদের। সম্ভবত বিচারক অনির্বাণ দাস তিনি এজলাস ছেড়ে বেরোলেন, 2:45 তিনি রায় দিতে পারেন। 2:45 আবার আসুন, এখন ঘর ফাঁকা করে দিন, বিচারক এমনটাই জানিয়ে গেলেন। শুভজিৎ, নিজের চেম্বারের দিকে চলে গেছেন বিচারক অনির্বাণ দাস। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, 210 নম্বরের ছবিটা এই মুহূর্তে দেখো, একের পর এক বেরিয়ে আসছেন আইনজীবীরা, বিচারক বেরিয়ে গেছেন, যারা সেখানে উপস্থিত ছিলেন বেরিয়ে গেছেন, পুলিশ খালি করে দেওয়া হয়েছে। সুপ্রিয়, একেবারে দেখো ইতিমধ্যেই কিন্তু ফার্স্ট এডি যে অনির্বাণ দাস তিনি কিন্তু 2:45 পর্যন্ত সময় দিয়েছেন এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে 210 নম্বর কোর্ট থেকে তিনি কিন্তু এই যে বাইরের দিকে যে করিডোরটা আমরা দেখতে পাচ্ছি সেই করিডোর ধরে তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসছেন এবং 2:45 সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে আজকের এই যে সঞ্জয় রায় তাকে অভিযুক্ত হিসাবে বা দোষী সাব্যস্ত করার পর তার যে সাজা ঘোষণা সেই সাজা ঘোষণা করা হবে 2:45 এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের যারা আইনজীবীরা ছিলেন তারা মরিয়া চেষ্টা করেছেন তার এই যে ডেথ পেনাল্টি বা সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের যে সাজা ঘোষণা হতে পারে বলে বিচারক আগের দিনই জানিয়েছিলেন, কারণ যে ধারায় তাকে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর যে ক্লজ 1 সেই সমস্ত ধারাতে কিন্তু দোষী সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পর্যন্ত তার হতে পারে সে কথা কিন্তু বিচারক আগের দিনই তার অবজারভেশনে জানিয়েছিলেন এবং সেই মতোই আজকে যখন শুনানি পর্ব শুরু হয় এই 210 নম্বর রুমে শিয়ালদা আদালতের, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু সঞ্জয় রায় এবং তার যারা আইনজীবীরা রয়েছেন তারা নিজেদের তরফ থেকে বলার চেষ্টা করেন। সেক্ষেত্রে সঞ্জয় রায়ের সঙ্গে সরাসরি কথা বলেন বিচারক নিজে এবং তার পরবর্তীতে সিবিআইয়ের তরফে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ শাস্তির যাতে সাজা ঘোষণা হয় অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা। সুপ্রিয়, সঙ্গে থেকে আসবো তোমার কাছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, 12:34 থেকে 1:15 পর্যন্ত সওয়াল জবাব হলো, 12:34 থেকে 1:15 পর্যন্ত সওয়াল জবাব হলো। আইনজীবী মহল গোটা বিষয়টা দেখছে কিভাবে? দেখো, এর আগেই আমরা দেখেছিলাম শনিবার বিচারক বলেছিলেন যে তিনি সঞ্জয়ের বক্তব্য শুনবেন। আজকে শুরুই করেছিলেন তিনি সঞ্জয়ের বক্তব্য শোনা দিয়ে, কিন্তু তারপরে সঞ্জয় প্রাথমিকভাবে সে রুদ্রাক্ষর মালা প্রসঙ্গ এবং সে যে নির্দোষ সেই কথা জানালেও পরবর্তীতে আবার সে নিজেই কিন্তু বিচারককে জানান যে তার আর কিছু বলার নেই। 3 ঘন্টা সুনির্দিষ্টভাবে 3 ঘন্টা দিয়েছিলেন সঞ্জয়কে বিচারক তার বক্তব্য শোনার জন্য, কিন্তু তার বক্তব্য অনেক আগেই শেষ হয়ে যায়। যদিও তার আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন, সিবিআই তাদের বক্তব্য রাখে, সিবিআই কৌশলীরা তাদের বক্তব্য রাখেন এবং স্বভাবতই যেটা পূর্ব নির্ধারিত সময় সেই অনুসারেই এর যে বক্তব্য যার সব পক্ষের বক্তব্য শোনার পর ফাইনাল ভার্ডিক্ট সেটা দেওয়ার জন্য 2:45-কে নির্ধারিত 2:45 মিনিটকে নির্ধারিত করেছেন বিচারক এবং আশা করা যায় আজকেই সাজা ঘোষণা হবে এবং 2:45-এই সেই সাজা ঘোষণা হবে। এবং এখন পর্যন্ত যে বক্তব্য আমরা সঞ্জয় থেকে শুরু করে সঞ্জয়ের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবী তিলোত্তমার আইনজীবীদের বক্তব্য শুনলাম, সেখান থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে আসছে, যারা প্রসিকিউশনের দিক থেকে অর্থাৎ সিবিআই হোক তিলোত্তমার দিক থেকে হোক তারা সবাই কিন্তু সর্বোচ্চ সাজা চাইছেন এবং তারা মনে করছেন একজন কর্মরত মহিলা চিকিৎসক যদি তার কর্মক্ষেত্রে যেভাবে যে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে সেটা বিরলতম অপরাধ এবং সেই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হওয়াটাই শ্রেয় এবং তার জন্যই তারা সওয়াল করেছেন। যদিও স্বভাবতই সঞ্জয়ের আইনজীবীরা সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে প্রতিরোধের চেষ্টা করেছেন এবং অল্টারনেটিভ একটা বিকল্প কথা তারা বারবার বলেছেন, কিন্তু সেটা আদৌ সেই বিকল্পতে রাজি হবেন কিনা, সেটা কনভিন্সড হবেন কিনা বিচারক সেটা স্পষ্ট নয়। কিন্তু কারণ এখন পর্যন্ত তার যে বক্তব্য সেখানে কিন্তু সর্বোচ্চ শাস্তির দিকেই যে জোরালো সওয়াল উঠেছে সেই জায়গাটাকে আরো বেশি জোরালো করছে। সিজার, সম্ভবত আজকে সঞ্জয়ের যে আইনজীবী যারা আছেন তাদের কথার মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা গেছে। আইনজীবী কবিতা যখন বলেন যে পুরোটা শেষ হলো না, একাধিক প্রশ্ন আছে, তখন সরাসরি বিচারক তার উদ্দেশ্যে বলেন আপনি তো আপনার আরেক আইনজীবীর বিরোধী বক্তব্য রাখছেন। সিজার, একদমই, কারণ ডিএলএ অর্থাৎ যে লিগাল এইড সার্ভিসের হয়ে একাধিক ব্যক্তি এই মুহূর্তে সঞ্জয়ের হয়ে লড়ছেন। কবিতা তিনি প্রথম থেকেই এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে আরও অনেকে যুক্ত হয়েছেন এবং কবিতার গলায় যেটা তিলোত্তমার পরিবার বা
বাইরে চিকিৎসকদের যে বক্তব্য, সেই বক্তব্যটাই অনেকাংশে প্রতিফলিত হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, একটা জায়গাতেই গোটা বিষয়টা যদি আইনের পরিধির মধ্যে দেখতে হয়, তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে একটা কথা বলা যায়, এর সঙ্গে অন্য কেউ যুক্ত থাকে সেটা ভবিষ্যৎ তদন্তে অবশ্যই সামনে আসতে পারে। কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে একটা বিষয় বিচারক কিন্তু সুনিশ্চিত, তিনি এই দোষ করেছেন। কারণ তিনি আবারও আজকে যখন সঞ্জয় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন, নির্দোষ বলে দাবি করেন, রুদ্রাক্ষের প্রসঙ্গ তোলেন এবং আরও বেশ কিছু প্রসঙ্গ তোলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিচারক কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তার হাতে যে তথ্য প্রমাণ এসছে তাতে তিনি সঞ্জয়কেই দোষী বলে মানছেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই এর পরের ধাপ হচ্ছে সর্বোচ্চ শাস্তি না ন্যূনতম শাস্তি। ন্যূনতম শাস্তি যাবজ্জীবন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং সেইখানে যেভাবে বিরলতম হিসেবে আখ্যা দিচ্ছেন সিবিআই এবং তিলোত্তমার আইনজীবীরা, সেই জায়গায় তাদেরও বলার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। যে পরিবেশে যেভাবে এই অপরাধটা ঘটেছে, সেটা খুব সাধারণ মানুষ হিসেবে আমরাও মনে করি একটা বিরলতম অপরাধ। এবং সেই কথাটাই বারবার বলার চেষ্টা করছেন সিবিআইয়ের কৌশলীরা, তিলোত্তমার কৌশলীরাও সেই কথাটাই বলার চেষ্টা করছেন। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কোর্ট চত্বর থেকে। সৌরভের কাছে যায়। সৌরভ, একটা 12 মিনিট বিচারক বলেন এই রায় দিতে আমার একটু কাজ করতে হবে, এখন আপনারা আমার ঘরটা ফাঁকা করে দিন, 2:45-এ আবার আসবেন। অর্থাৎ মনে করা হচ্ছে 2:45 মিনিট নাগাদ সম্ভবত সাজা ঘোষণা করতে পারেন বিচারক। সৌরভ, তুমি আমজনতার সঙ্গে রয়েছো। দেখো, একেবারে 2:45 সাজা ঘোষণা এবং তার আগে ঠিক শিয়ালদা আদালত চত্বর, সেই শিয়ালদা যে কোর্ট, তার বাইরে এখানে তিলোত্তমা মঞ্চের জমায়েত, এবং সেই জমায়েত থেকে স্লোগান উঠছে এবং সেখানে তারা কিন্তু স্পষ্টভাবেই জানাচ্ছেন যে আপনারা এই জমায়েত মঞ্চ থেকে কি বক্তব্য জানাতে চাইছেন। 2:45 সাজা ঘোষণা। আমাদের এই ব্যানারের মধ্যেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, যে সঞ্জয় একা দায়ী নয়। এই যে খুন এবং রেপ হয়েছে, এর পেছনে অনেক অনেক মাথা আছে, বড় বড় মাথা আছে। তদন্ত সম্পূর্ণ না করে এইভাবে সাজা ঘোষণা করা, এটা হচ্ছে অসম্পূর্ণ বিচার ব্যবস্থা বলে আমরা মনে করি। এই ঘটনার পেছনে যারা মূল দায়ী আছে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সওয়াল করা হচ্ছে, মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করা হচ্ছে। হ্যাঁ, মৃত্যুদণ্ড দেব কাকে? আমরা তো মৃত্যুদণ্ড দেব কাকে? আমরা তো জানি যে যাদের অভিযুক্ত তারা সবাই অধরা। আমরা কাকে মৃত্যুদণ্ড দিচ্ছি? কাকে? সঞ্জয় রায়কে আজও বিচারক সুযোগ দিয়েছিলেন, তার পক্ষে সঞ্জয় রায় বলছেন নিজে যে আমি কিছু করিনি, আমাকে কিছু বলতে দেওয়া হোক, তাকে বলতে দেওয়া হোক। বিচারক তো আজ বলেছেন যে আপনি জানেন সবচেয়ে ভালো কি ঘটেছিল, কিন্তু সঞ্জয় রায় সেক্ষেত্রে কিছু বলেন। সরি, বিচারক আজকে বলেছেন আপনি একমাত্র জানেন যে ঠিক কি ঘটেছিল, কিন্তু সঞ্জয় রায় সেখানে শুধু বলেছে আমি নির্দোষ, এর চেয়ে বেশি কিছু বলেন না। এটা তো যথেষ্ট। এবং সেদিন যেরকম ভাবে তছনছ করা হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরে কাকে ধরছেন, তারপরে কার বিরুদ্ধে আর কথা বলছেন, যাদের বিরুদ্ধে কথা বলির কথা। 2:45 সাজা ঘোষণা, আর মাত্র 1.5 ঘন্টা তারপর আপনারা এখানে জমায়েত করছেন। আমরা দীর্ঘ 5 মাস তিলোত্তমা মঞ্চ এই আন্দোলনে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন বলছেন, কি বলবেন? আমরা এই রায় কি হবে এটা আমরা জানি, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ জানা গেছে যে আজকের রায় কি হবে। তো আমাদের একটাই কথা, একা সঞ্জয় রায় দোষী নয়, আরও যারা দোষী রয়েছে, যাদের ক্রাইম সিনে পাওয়া গেছে, যাদের ভিসেরা রিপোর্ট এখনো আসেনি, CFSL রিপোর্ট সেটার গুরুত্ব সিবিআই দেয়নি, এইগুলো সব বিচার করে বাকি দোষীদের যতদিন চিহ্নিত বিচারের আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন শুধু শহরে থাকবে না, গ্রামগঞ্জে আমাদের প্রতিটি জেলায় জেলায় অভয়া মঞ্চের সংগঠন গড়ে তোলা হচ্ছে এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে আন্দোলন হবে এবং সেই আন্দোলন অনেক তীব্র হবে। সৌরভ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। এতক্ষণ কোর্ট রুমের ভিতরে ছিল। শ্রাবন্তী, কোর্ট রুমের ভিতরে আজকে একেবারে 12:34 থেকে 1:15 পর্যন্ত কি কি ঘটলো, যদি একেবারে টাইম লাইন ধরে ধরে একটু বলো। দেখো, আজকের
যেহেতু প্রথমেই সঞ্জয় রায় তার বক্তব্য শুনবেন বলেছিলেন বিচারক, তাকে ডেকে পাঠানো হয় এবং আজকে সঞ্জয় রায় এসে একই বক্তব্য রাখে যে সে কিছু করেনি এবং তার বক্তব্য যে সেই রুদ্রাক্ষের মালাই তার আজকে ঢাল হয়ে রয়েছে, তার হাতিয়ার হয়ে রয়েছে, সেখান থেকে তার বক্তব্য রয়েছে। আমি একেবারে শুরু থেকে পড়ে যাচ্ছি যে সঞ্জয় যখন এসেছিল, সঞ্জয়কে বিচারক সরাসরি জানতে চান, আপনাকে কাল বলেছিলাম যে চার্জ আনা হয়েছে আপনার বিরুদ্ধে, খুন, ধর্ষণ, মৃত্যু এবং বিএনএস-এর যে 64 ধারা তার উল্লেখ করেছেন বিচারক। এই অনুযায়ী আজীবন কারাবাস, একই সঙ্গে 103 রয়েছে, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ সাজা ইত্যাদি হতে পারে। আপনার কি বক্তব্য? সঞ্জয় রায় এর পরপরই আজকে তাকে মাইক দেওয়া হয়, তার কারণ ভরা আদালত চত্বরে আজকের এত বেশি ভিড় ছিল যে সঞ্জয়ের কোনো কথাই বিচারক শুনতে পাচ্ছিলেন না এবং তারপর তার কাছে মাইক দিয়ে দেওয়া হয়। সঞ্জয় স্পষ্ট করে জানায় যে আমি কিছু করিনি, আগেও বলেছি, পুলিশ সব জানে, সবাই সব জানে, এত কিছু নষ্ট হয়েছে পরে শুনেছি। সঞ্জয় এখানে একটুখানি পজ করে এবং তারপর বলে আমি শুনেছি, আদালতে এসে শুনেছি এত কিছু নষ্ট হয়েছে, দেওয়াল ভাঙা হয়েছে, আমি তো এগুলো জানতাম না, এখানে এসে শুনেছি। যদি এত কিছু নষ্টই হয়ে থাকবে তাহলে রুদ্রাক্ষের মালা সেটা কেন নষ্ট হলো না? সেই একই বক্তব্য রাখে। এরপরেই তার বক্তব্য যে পুলিশ তাকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বলে সাইন করো, সাইন করেন তিনি, কোথায় কিভাবে সাইন করা হচ্ছে সেটা সে জানতো না। এমনকি তাকে যখন মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়, তাকে বেহালার হাসপাতালে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে সেখান থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও বলা হয় যে এখানে মেডিকেল হবে না। ঠিক ঠিক শ্রাবন্তীর সঙ্গে থাকো, তোমার কাছে পরবর্তী সময় আমরা আবার আসবো। আবার আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 1:15 নাগাদ বিচারক তার এজলাস থেকে চলে যান। তিনি বলেন আবার প্রত্যেকে আসুন 2:45, সম্ভবত 2:45 নাগাদ সাজা ঘোষণা করতে পারে।